একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের মধ্যে স্বাগত জানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার অর্থাৎ যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করতে পাঠ্যসূচি, হ্যাঁ, এই শিরোনামে তোমাদের অবশ্যই সিলেবাসটা মনে হয় তোমরা কালেক্ট করেছো। তো আমাদের এই সাবজেক্টে পরিণতি ও সুশাসন এই বিষয়টাতে আমাদের কিন্তু বিশাল বড় একটা সিলেবাস ছিল। তোমাদের জন্য খুবই ইজি করে দিয়েছে, অনেক শর্ট সিলেবাস করেছে এবং সেই শর্ট সিলেবাসের আলোকে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো তোমরা সবাই একটু যারা যারা কালেক্ট করেছো ভালো, আর যারা যারা করোনি তারা কিন্তু খুব দ্রুততার সাথে এই সিলেবাসটা তোমরা কালেকশন করে ফেলবে। তো দেখো, এই সিলেবাসে আমাদের প্রথম পত্র সিলেবাসটা হাতে দিয়ে তোমরা বলবে ওয়াও, কেননা কারণ এই সিলেবাসে আমাদের ম্যাক্সিমামই পড়া হয়ে গেছে, অর্থাৎ প্রথম পত্র কিন্তু আমাদের প্রায় শেষ। আজকে যেই টপিক্সটা মানে যে চ্যাপ্টারটা আলোচনা করবো এটাই কিন্তু লাস্ট অধ্যায়। তো আমরা সিলেবাসে কী কী আছে একটু খেয়াল করো, অনেকগুলো চ্যাপ্টারই বাদ দিয়ে দিয়েছে। যেমন প্রথম অধ্যায় পরিণতি সুশাসন, অর্থাৎ পরিচিতি, আংশিক পরিচিতি আছে, অর্থাৎ পরিণতির ধারণা বর্ণনা করতে পারবে। অর্থাৎ এখানে পরিণতি, পরিধি, সুশাসন, হ্যাঁ, পরিণতির ধারণা, পরিধি, সুশাসন, ধারণা এবং বৈশিষ্ট্য, আর এই হচ্ছে পরিণতি সুশাসনের ক্রমবিকাশ। এই হচ্ছে কিন্তু প্রথম অধ্যায় থেকে আলোচ্য বিষয়। এরপর আছে দ্বিতীয় অধ্যায়, কিন্তু বাদ দিয়ে দিচ্ছে টোটালি তৃতীয় অধ্যায়। এরপর আছে আমাদের তৃতীয় অধ্যায়। যারা যারা সিলেবাস নেওয়া নেই তোমরা অবশ্যই মেন বইটা সাথে নাও এবং দাগিয়ে নিতে পারো। তোমাদের প্রথম অধ্যায় আছে, তারপর তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। হ্যাঁ, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য মোটামুটি এখান থেকে সবই আছে। তোমাদের এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি কিন্তু খুব ভালোভাবেই পড়ানো হয়ে গেছে, পরীক্ষাও আমরা দিয়েছি। হ্যাঁ, কাজে এটা আমাদের শেষ। পঞ্চম অধ্যায় নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। তো এই নাগরিক অধিকার ও কর্তব্য মানবাধিকার মধ্যে আছে অধিকার কি, তারপর অধিকারের ধারণা, শ্রেণীবিভাগ, ভীষণ নাগরিক অধিকার, নাগরিকের তথ্য অধিকার, কর্তব্য, কর্তব্যের ধারণা, প্রকারভেদ, অধিকার কর্তব্যের মধ্যে সম্পর্ক, মানবাধিকারের ধারণা, মানবাধিকার সমূহ, মানবাধিকার নিশ্চিত করা, নিশ্চিত মিশনে কী কী কার্যকরী পদক্ষেপ নেয়, এগুলো সবই কিন্তু এই মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এরপর আসলে ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন। আমরা গত ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারটাও শেষ করে ফেলেছি, রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন চ্যাপ্টারটা। এখান থেকে খুব ইজি, দেখো রাজনৈতিক দল, এখানে ধারণা বৈশিষ্ট্য আমরা পড়েছি, রাজনৈতিক দলের কার্যকরী কী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী পড়েছি, চাপ সৃষ্টিকারী এবং রাজনৈতিক দলের মধ্যে বিদ্যমান পার্থক্য সেটাও আমরা কিন্তু আলোচনা করেছি। তারপর আছে নেতৃত্ব, নেতৃত্বের ধারণা, নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। হ্যাঁ, আমাদের কিন্তু শেষ। এখন আসে সপ্তম অধ্যায় সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। এই সপ্তম অধ্যায়টা জোৎস্না ম্যাডাম তোমাদের সাথে আজকে আমি শুরু করেছিলাম, তো ম্যাডাম হয়তো শেষ করে দিবে। সপ্তম অধ্যায় নিয়ে টেনশনে কিছু নাই, আমরা যে পর্যন্ত পড়েছি বাকিগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। আর আছে কি দশম অধ্যায়, অর্থাৎ তোমাদের এই কী বলে প্রথম পত্রে তোমাদের মোট চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা চ্যাপ্টার, 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায় আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি, পড়াশোনায়, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। তো দেখো দশম অধ্যায়, আজকে আমরা তোমাদের সাথে যে আলোচনা করবো দশম অধ্যায়ের টপিকের নাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। আমাদের যে অধ্যায়টা শুনলেই কিন্তু বোঝা যায়, একটা আবেগ চলে আসছে মনের মধ্যে, নাকি, যে দেশপ্রেম ও জাতীয়তা। দেশপ্রেম ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পেট্রিয়টিজম এবং জাতীয়তা হচ্ছে ন্যাশনালিটি। দেশপ্রেম, প্রেম কি? আমরা যদি দেশপ্রেম বলবো প্রথমে আমাদের জানতে হবে কি প্রেম কি। সবাই প্রেম শব্দের সাথে সবাই কিন্তু কম বেশি পরিচিত, নাকি পরিচিত না, সবাই জানি। কিন্তু প্রেম হচ্ছে কি একটি অনুরাগময় ভাবাবেগ, অর্থাৎ কি এই প্রেম তোমার কি বলে সব ক্ষেত্রে, অর্থাৎ বাবা মার প্রতি হতে পারে, সন্তানের প্রতি হতে পারে, নারী পুরুষের মধ্যে হতে পারে। কিন্তু এই প্রেমটা দেশপ্রেম মানে কি, অর্থাৎ দেশের প্রতি যে ভালোবাসা, যে দেশপ্রেম হচ্ছে দেশের প্রতি যে অনুরাগ ভাবাবেগ, সেটাই হচ্ছে কি দেশপ্রেম। তো কাজে দেশপ্রেম এবং জাতীয়তা এই আমাদের চ্যাপ্টারটা কিন্তু খুবই মজার এবং খুবই সুন্দর। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, কারণ দেশপ্রেম না থাকলে কিন্তু জাতীয়তাও সৃষ্টি হবে না, জাতীয়তা না থাকলে
দেশপ্রেমও কল্পনা করা যাবে না। অর্থাৎ কি একটার সাথে আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো চলো আমরা দেখি আমাদের আজকে আলোচনার বিষয় কী আছে, আমাদের এই দেশপ্রেম এবং জাতীয়তার মধ্যে সম্পর্ক কী। যখন আমরা জানবো, প্রথমে আমাদের জানতে হবে জাতীয়তা কী। জাতি, জাতীয়তা আমরা সবাই কিন্তু কম বেশি এই শব্দটির সাথে পরিচিত। জাতি এবং জাতীয়তা, জাতীয়তা হচ্ছে কি একটি মানসিক অনুভূতি বা মানসিক কি একটি চেতনা, আর জাতি হচ্ছে কি একটি রাজনৈতিক সংগঠন। অর্থাৎ কি যে উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তা এক ও অভিন্ন, অর্থাৎ জাতীয়তা থেকেই জাতির সৃষ্টি। তার মানে উৎপত্তিগত দিক থেকে এক ও অভিন্ন, অর্থাৎ জাতীয় জাতীয়তা বলতে বোঝা সাধারণত একই বংশোদ্ভূত জনসমষ্টি। খেয়াল করো, পরীক্ষা কিন্তু আসে জাতীয় জাতীয়তা বলতে কি বুঝে বা জাতীয় জাতীয়তা অর্থ কী, তখন বলতে হবে কি একই বংশোদ্ভূত জনসমষ্টি। অর্থাৎ দেখো যে যখন কোনো জনসমাজ কি করে যে একই চেতনা দ্বারা, জাতীয়তা চেতনা দ্বারা কি করে যে মধ্যে যে উদ্বুদ্ধ হয়, জাতীয় চেতনা দ্বারা উদ্বুদ্ধ জনসমাজ স্বাধীন হলে বা স্বাধীন হতে চাইলে তাকে কী বলা হয়, জাতীয় বলে। অর্থাৎ কি যে জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা উদ্যোগ ঘটলে তখন কি জাতীয়তা উন্মেষ ঘটবে, আর জাতীয়তা উন্মেষ যখন জনসমাজের সাথে সংমিশ্রিত হবে এবং তারা কি স্বাধীন হতে চাইবে কিংবা স্বাধীন একটি রাষ্ট্র গঠন করবে, তখন সেটা হচ্ছে কি জাতীয়তা। কাজে আমরা বলতে পারি জাতি ও জাতীয়তা বলতে বোঝায়, অর্থাৎ জাতীয়তা হচ্ছে একটি চেতনা, কিন্তু জাতি হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন। এই যে জাতীয়তা এবং জাতীয় রাষ্ট্র, এটা সম্ভবত কে উদ্ভাবন করেছিল, কে আসলে জাতীয় রাষ্ট্রের প্রবক্তাকে? জাতীয় রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিলেন কি ইতালীয় রাষ্ট্র দার্শনিক নিকোলো মাকিয়াভেলি। তিনি সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের কি স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি সর্বপ্রথম, এছাড়াও জাতীয়তা উন্মোচন করে রেনেসাঁ বা নবজাগরণের মাধ্যমে আমরা জানি রেনেসাঁ শব্দের অর্থ কি নবজাগরণ। কাজে রেনেসাঁ শব্দের অর্থ নবজাগরণ, এটাও কিন্তু নিম্ন থেকে আসে। 16 শতকে একচ্ছত্র রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, 1799 সালে ফরাসি বিপ্লব, তারপর প্রভৃতি ক্ষেত্রে কিন্তু আমরা দেখি জাতীয় চেতনাকে উজ্জীবিত করে তোলে। সুতরাং দেখা যাচ্ছে বিংশ শতক হলো জাতীয়তাবাদের স্বর্ণযুগ। আচ্ছা, এখন আসে জাতি ও জাতীয়তা এর ইংরেজি পদশব্দ আমরা জানি ন্যাশনালিটি, ন্যাশনালিটি। এই ন্যাশনালিটি মূলত কি শব্দ এর উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ ন্যাশন এবং নেটাস থেকে, যার হলো বর্ণ অর্থাৎ জন্ম, বর্ণ অর্থাৎ জন্ম। সুতরাং প্রত্যেকটা বা স্বাধীনতা থেকে জাতীয় জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জনসমষ্টি। যদিও বর্তমানে অনেকেই এই জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য দেখিয়েছে। তারা বলেছে যে জাতীয়তা হচ্ছে একটি মানসিক চেতনা বা অনুভূতি, আর জাতি হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন। অর্থাৎ কি যে এক জাতি এক দেশ, এই স্লোগানে উজ্জীবিত হয়ে অনেক স্বাধীন জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব লাভ করে। সুতরাং জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই কি ফসল। এই জাতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করেছেন। যেমন লর্ড ওয়েলস বলেছেন, জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী। অবশ্যই জাতি তখনই হবে যখন জাতীয় চেতনা জাগিত হবে, তখন সেটা কি জাতিতে পরিণত হবে। অর্থাৎ জাতীয়তা যদি না থাকে কখনোই জাতি প্রতিষ্ঠিত হতে পারে না। এরপর আসো যে সমাজতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক স্ট্যালিনের মতে তিনি খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করেছেন যে জাতি হলো ঐতিহাসিকভাবে বিকশিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের দ্বারা ভাষা এক, ভাষভূমি এক, অর্থনৈতিক জীবন এবং মানসিক গঠন এক, এবং একই মানসিক গঠন একটি স্বাধীন সংস্কৃতির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। খেয়াল করো তাদের মধ্যে কী কী উপলব্ধ থাকতে হবে, যে বিকশিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা এক থাকবে, ভাষভূমি এক থাকবে, অর্থনৈতিক জীবন এবং মানসিক গঠনও কিন্তু এক, এবং এই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্যে দিয়ে প্রকাশিত হয়। তখনই কিন্তু মানে মানসিক অনুভূতিটা একই থাকবে, হ্যাঁ, ফলে কিন্তু জাতীয়তা সৃষ্টি হবে। তো সুতরাং জাতি বলতে বোঝায় জাতি বলতে এমন রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যারা ইংরেজ স্বাধীন রাষ্ট্রের অধিবাসী এবং জাতিতে রাজনৈতিক সংগঠন বিদ্যমান রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের জাতি এবং বলতে কি বোঝায় আমরা জানলাম। জাতীয়তার ধারণার সঙ্গে কিন্তু একই, অর্থাৎ পুরো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে।
যে এই সম্পর্কে হ্যান্স বলেছেন যে যেমন হ্যান্স কোন বলেন জাতীয়তাবাদ মূলত এক মানসিক অবস্থা এবং এক প্রকার জনসচেতনতা। অপরদিকে ফরাসি লেখক রেনা বলেছেন জাতীয়তা হচ্ছে একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা। অর্থাৎ জাতীয়তা হচ্ছে একটি সজীব মানসিকতা, মানুষের ভিতরগত চেতনা, মানুষের অনুভূতি, হ্যাঁ, এগুলা সামগ্রিক কে বলা হয় কি জাতীয়তা। তারপর হচ্ছে যে যেমন কি বলে অধ্যাপক জিম্মার বলেছেন যে কোনো জনসমাজের মধ্যে ঐক্যের অনুভূতি দেখা দিলে তা জাতীয়তায় পরিণত হয়। তো সুতরাং জাতীয়তা হচ্ছে এক ধরনের আধ্যাত্মিক চেতনা বা মানসিক ধারণা। আমি মনে হয় তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি জাতি এবং জাতীয়তা মানে কি। জাতি হচ্ছে কি, জাতীয়তা হচ্ছে একটা মানসিক চেতনা। খেয়াল করে আবার বলতেছি জাতীয়তা হচ্ছে এক ধরনের আধ্যাত্মিক চেতনা ও মানসিক কি ধারণা। একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক স্বাধীনতার সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন নিজেদেরকে অন্য জনসমষ্টি থেকে আলাদা মনে করে তখন সেই জনসমষ্টিকে কি বলা হয় জাতীয়তা বলে। খেয়াল করো কি বললাম যে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ঐতিহ্য এবং ভৌগোলিক স্বাধীনতার সূত্রে আবদ্ধ জনসমষ্টি যখন অন্যদের থেকে নিজেকে আলাদা মনে করে তখন সেই জনসমষ্টিকে জাতীয়। এই যে আলাদা মনে করা, এই যে মানসিক একটা অনুভূতি, একটা মানসিকতা, এটা একটা সচেতনতা, এইটাকেই এই সেইটাকেই বলা হয় কি জাতীয়তা। জাতীয়তা চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে। তবে জাতীয়তা রাজনৈতিক চেতনা থাকলেও রাজনৈতিক সংগঠন থাকে না। এখানে আমি একটু পদে বোঝানোর জন্য একটু বলি। যেমন দেখো আমাদের স্বাধীন বাংলাদেশের কথা বলি। আমাদের স্বাধীন বাংলাদেশ কীভাবে হলো, আমাদের বাংলাদেশের উদ্ভূতি কীভাবে হলো, জন্ম কীভাবে হলো। আমাদের কিন্তু হুট করেই কিন্তু আমরা স্বাধীনতা পেয়ে যাই। আমাদের স্বাধীনতা পেতে গেলে, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতে গেলে পিছনে কিন্তু অনেক ত্যাগ রয়েছে, অনেক এই যে ত্যাগটা করেছে, যে বিভিন্ন সংগ্রাম হয়েছে। সংগ্রাম কেন হয়েছে? এটা কি একটা জাতীয় চেতনা ছিল বলে, জাতীয়তা ছিল বলে, জাতীয় চেতনা জাগৃত কখন সেই 1948 সাল থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যে যে জাতীয় চেতনা জাগৃত হয়েছিল, সেই চেতনার দ্বারাই উদ্বুদ্ধ হয়ে কিন্তু জনসমষ্টি কিন্তু একত্রিত হলে বিভিন্ন বিপ্লব সংগ্রাম অতিবাহিত করে কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, একটা স্বাধীন একটা জাতি পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে যখন জাতীয়তা চেতনা থাকবে, জাতীয় চেতনা দ্বারা উদ্বুদ্ধ হয়ে যখন জনসমাজ কী হবে স্বাধীন হতে যাবে, ওরা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করবে, তখন সেটা জাতিতে পরিণত হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে জাতীয়তার মধ্যে একটা বলা চলে, যেমন জাতীয়তা হচ্ছে কি জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা, আর জাতি হচ্ছে কি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জনসমাজ এবং রাজনৈতিক সংগঠন ও বাক স্বাধীনতা। তো আমরা সম্মত বলতে পারলাম জাতি কি, জাতীয়তাবাদী কি হচ্ছে, জাতীয়তাবাদী দেশপ্রেমটা কি। দেশপ্রেম সম্পর্কে আরেকটু বলি যে দেশপ্রেম হচ্ছে কি যে একটি অনুরাগময়, দেশের প্রতি অনুরাগময় ভাবাবেগ, অর্থাৎ দেশপ্রেম ছাড়া কখনোই জাতীয়তা প্রস্ফুটিত হতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মোটামুটি কাছে আলোচনার বিষয়, তোমরা ক্লিয়ার করে নেবে। তারপর আমি আরেকটু তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই একটা নোটিশ পেয়েছো বা শুনে থাকবে যে তোমাদের জন্য 2022 সালের পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে। হ্যাঁ, তো আমরা হয়তো অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছি যে তোমাদের পরিণতি বিষয়ে দ্বিতীয় পত্র থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আমরা কিন্তু আমাদের কলেজে আমরা সাধারণত ফার্স্ট ইয়ারে পরিণতি শীর্ষাসনের প্রথম পত্রটায় পড়াই যায় এবং সেইভাবেই পড়াই গেছে। এখন যেহেতু বোর্ডে আমাদের দ্বিতীয় পত্র শুরু করেছে, তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় পত্রটাই আমরা একটু আলোচনা করবো কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, সেটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেবো। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, কোনো টেনশন নাই, শুধু তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে আর একটু পড়াশোনা করবে। ঠিক আছে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।